আমার বৌদি আমাকে রোজ 1 কিলো মুসুরির ডাল আনতে বলতো। আমি দেখে অবাক হতাম যখন বৌদি সেই ডালটা রান্না না করেই তার ঘরে নিয়ে চলে যেত। যখন সে ঘর থেকে বের হতো তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো আর বলতো যে ডালটা খুব ভালো ছিল। বৌদির এই রহস্য জানার জন্য আমি একদিন আমার ছোটো বোনকে বৌদির ঘরে লুকিয়ে থাকতে বলি। যখন সে ঘর থেকে বের হয় তখন সেও খোঁড়াচ্ছিল। তাকে দেখে আমি হতবাক হয়ে যাই, কারণ আজকে শীতল বৌদি আমাকে 1 কিলো ডাল আনতে বলেছে। আমি যখন ডালটা নিয়ে বাড়িতে পৌঁছই তখন বৌদি আমার থেকে ডালের থালাটা নিয়ে তার ঘরে চলে যায়। আমি ভাবি বৌদির কি হলো। আধ ঘন্টা আগে আমার দাদা অফিস থেকে বাড়ি ফিরেছে। সে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে, কারণ তার শরীরটা ভালো নেই। আমি আমার ঘরে বসেছিলাম। দাদাকে দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই। দাদা বলে যে আমি ঠিক আছি, কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাব। দাদা তার ঘরে গিয়ে দেখে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। দাদা বাইরে থেকে দরজা ধাক্কা দেয়, কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না। দাদা আমাকে জিজ্ঞেস করে যে শীতলের কি হয়েছে। আমি বলি হয়তো বৌদি ঘুমিয়ে পড়েছে। দাদা জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলে শীতল দরজাটা খোলো, কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না। আমি বলি দাদা তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি বৌদিকে ডাকছি। দাদা চলে যাওয়ার পর আমি জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলি বৌদি তুমি দরজাটা খোলো, দাদার শরীরটা ভালো নেই, দাদা একটু আরাম করতে চায়। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছে না, ভেতরটা একেবারে নিস্তব্ধ। আমি দাদার কাছে গিয়ে বসি আর বলি দাদা বৌদি হয়তো খুব ঘুমিয়ে পড়েছে, তাই আমাদের ডাক শুনতে পাচ্ছে না, তুমি বরং কিছুক্ষণ আমার ঘরেই বিশ্রাম করো। দাদা খুব রেগে গেছিল। দাদা বলে না থাক, তুই গিয়ে শুয়ে পড়, আমি ঠিক আছি। আমি দাদার কাছেই বসে রইলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম বৌদি ঘরের দরজাটা খুলে আর খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসে। দাদা রেগে মেগে উঠে দাঁড়ায় আর বৌদিকে বলে দরজাটা ভেতর থেকে কেন বন্ধ করে রেখেছিলে? তুমি কি ভুলে গেছো যে আমি আমার 2 বোনকে তোমার ভরসায় রেখে অফিসে যাই? তারা এখন অনেক ছোট। তুমি কি রোজ এমনটাই করো? তুমি কি এখনও আমার বোনেদের আপন করে নিতে পারোনি? আমি নিজেই একটা 16 বছরের বাচ্চা মেয়ে ছিলাম। দাদার রাগ দেখে আমিও ভয় পেয়ে যাই। আমি দাদাকে বলি দাদা তুমি ভুল ভাবছো, বৌদি কখনোই আমাদের দূরে সরিয়ে রাখেনি, সে আমাদের মায়ের মতোই আগলে রাখে। আজ হয়তো বৌদির শরীরটা খারাপ ছিল, তাই সে ঘরে শুয়েছিল। দাদা আমার মাথায় হাত দেয়, তারপর সে ঘরে চলে যায়। আমি বৌদির চোখে জল দেখতে পাই। বৌদি আমাকে জড়িয়ে ধরে বলে তোমাকে অনেক ধন্যবাদ স্নেহা। আমি বলি ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এখন রান্নাঘরে চলো, আমরা ডাল বানাবো। বৌদি এক মুহূর্তের জন্য চুপ করে যায়, তারপর বলল ডাল তো আমি খেয়ে নিয়েছি, তুমি এখন ঘরে গিয়ে পড়তে বসো। এই বলে বৌদি ঘোরাতে ঘোরাতে রান্নাঘরে চলে যায়। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, বৌদি আমাকে মিথ্যে কথা কেন বলল? আমি নিজের চোখে দেখেছি যে বৌদি কাঁচা ডাল ঘরে নিয়ে গেছে, তাহলে সে ডালটা খেলো কী করে? আমি নিজের ঘরে এসে পড়তে পড়তে কখন আমার চোখ লেগে যায় আমি নিজেও জানি না। ভোরবেলা হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, তখন নিশাও ঘুম থেকে উঠে পড়ে। আমরা দুজনে রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করি। আজ বৌদিকে একটু চিন্তিত আর অন্যমনস্ক দেখাচ্ছিল। কিছুক্ষণ পর দাদা রান্নাঘরে আসে। দাদাকে আজ নিশ্চিন্ত দেখাচ্ছিল। দাদা বৌদির সাথে ভালোভাবে কথা বলছিল। আমি চটপট কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে দাদার সাথে বেরিয়ে গেলাম। দাদা অফিস যাওয়ার পথে আমাকে কলেজে ড্রপ করে দিত। আমি আর নিশা একই কলেজে পড়তাম। নিশার ফার্স্ট ইয়ারের এক্সাম হয়ে গিয়েছিল, কিন্তু আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা 3 মাস পর আছে। আমি বাসে করে কলেজ থেকে ফিরতাম। আজ যখন আমি বাড়ি ফিরে এলাম তখন মনে হলো বৌদি আমার জন্য অপেক্ষা করেছিল। আমি আসতেই বৌদি বলল স্নেহা তাড়াতাড়ি ইউনিফর্ম পাল্টে নাও আর আমাকে 1 কিলো ডাল এনে দাও। এই বলে বৌদি টাকা আনতে ঘরে চলে গেল। আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বৌদির কাছে আসি। বৌদি আমাকে টাকা দেয় আর আমি সেই টাকা দিয়ে 1 কিলো ডাল কিনে আনি। এসে আমি বৌদিকে বলি বৌদি আজকে তুমি আমাদের জন্য ডাল ভাত রান্না করো। বৌদির চেহারার রং পাল্টে যায়, সে শুধু মাথা নাড়ায়, তারপর সে ঘরে চলে যায়। আমি ভাবি কেউ আবার কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে যায় নাকি। তারপর আমি নিজের ঘরে এসে পড়তে বসি। বিকেলে দাদা ফিরে আসে। দাদা আমার আর নিশার জন্য কিছু খাবার নিয়ে আসে। দাদা আসার আওয়াজ পেয়ে বৌদি বাইরে বেরিয়ে আসে। বৌদি আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল।
আমি ভাবি বৌদি দুপুরে তো একদম ঠিকভাবেই হাঁটছিল, এখন আবার সে খুঁড়াতে শুরু করলো কেন? প্রথমে আমার মনে হয় যে বৌদি নাটক করছে, কিন্তু যখন আমি বৌদির মুখের দিকে তাকাই আমি বুঝতে পারি যে সে খুব কষ্টে আছে। আমি বৌদিকে জিজ্ঞেস করি, তোমার পায়ে কি হয়েছে? কিন্তু বৌদি আমার কথার কোনো উত্তর দেয় না। দাদার খুব খিদে পেয়েছিল, তাই বৌদি চটপট রান্নাঘরে গিয়ে দাদার খাবারের ব্যবস্থা শুরু করে। আমি প্রায় বৌদিকে রান্নাঘরের কাজে সাহায্য করতাম। আজও আমি বৌদিকে সাহায্য করতে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি বৌদিকে বলি, আমার খুব খিদে পাচ্ছে, ডাল ভাত খেতে খুব ইচ্ছে করছে। বৌদি বলে, আজ রাতে আমি আলুর তরকারি বানিয়েছি, ডাল তো আমি অনেক আগেই খেয়ে ফেলেছি। ডালটা খুব ভালো ছিল। বৌদির কথা শুনে আমি অবাক হই। আমি রেগে রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসি। আমি আমার ঘরে এসে দেখি নিশা ফার্স্ট ইয়ারের বই খুলে বসে আছে। আমি তাকে বলি, যখন পড়ার দরকার ছিল তখন তো পড়িসনি, এখন পড়ার নাটক করে কি হবে? এই বলে আমি নিশার থেকে বইটা কেড়ে নিতে যাই, আর তখন সে বইটা আমার দিকে সরিয়ে নেয় আর আমার হাতটা সরিয়ে দিয়ে বলে, তুমি আমার সব ব্যাপারে কথা বলো কেন? তুমি আমার মা নও, তুমি আমার দিদি, তুমি আমার থেকে মাত্র 2 বছরের বড়, তুমি আমার সব ব্যাপারে নাক গলিও না, এটা আমার পছন্দ নয়। নিশার থেকে আমি এরকম ব্যবহার আশা করিনি। সে কোনোদিনও আমার সাথে এভাবে কথা বলেনি। আমি ঘর থেকে বেরিয়ে এসে দাদার কাছে বসি। দাদা আমাকে আমার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তখন আমার মনটা বৌদির দিকে ছিল। আমি দেখেছিলাম বৌদি দাদার কাছে আসছিল, সে খুব চেষ্টা করছিল ঠিকভাবে হাঁটার, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সে খোঁড়াচ্ছে। দাদা আমাকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করে আমার কি হয়েছে। আমি দাদাকে বলি যে নিশা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তখন দাদা জোর গলায় নিশাকে ডেকে বলে, নিশা, তুই সারাদিন ঘরের ভেতর কেন বসে থাকিস? বাইরে এসে আমার সাথে বস। নিশা হঠাৎ করে কাঁদতে শুরু করে বলে, বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু সে তোমাকে রেখে গেছে। সব সময় সবাই আমাকে কিছু না কিছু করতে বলছে। তুমি বলছো ঘরে না বসে বাইরে এসে বসতে, বৌদি বলছে রান্নাঘরের কাজে সাহায্য করতে। আমি কি সারা জীবন লোকের কথা শুনে চলবো? আমি কি নিজের ইচ্ছে মতন কিছুই করতে পারবো না? নিশার কথা শুনে দাদাও খুব অবাক হয়। দাদা ঘরে গিয়ে নিশাকে জড়িয়ে ধরে বোঝাতে লাগে। দাদা বলে, নিশা, তুই তো জানিস আমি তোকে কখনো আমার বোন ভাবিনি, তুই আমার মেয়ের মতো। কিন্তু নিশা কেঁদেই যাচ্ছিল। কিছুক্ষণ পর সে চোখের জল মুছে আমার কাছে ক্ষমা চেয়ে তার ঘরে চলে গেল। দাদা বৌদিকে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে, শীতল, নিশা আজকাল এত রেগে থাকে কেন? ওর কি হয়েছে? এটা শুনে বৌদি ভয় পেয়ে যায়, তার চেহারার রঙও পাল্টে যায়। বৌদি বলে, ও সারাদিন ঘরে বসে থাকতো, তাই আমি ওকে কয়েকবার বলেছি যে আমাকে রান্নাঘরে সাহায্য করতে, তাতে ওর মনটা ভালো লাগবে। ওর হয়তো আমার কথা পছন্দ হয়নি। দাদা কিছু একটা ভাবতে থাকে। আমার কেন জানি না মনে হয় বৌদি আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। মনে হলো ব্যাপারটা এতটা সহজ নয়। পরের দিন দাদা আমাদের জন্য টিভি নিয়ে আসে, নিশার জন্য কিছু সিনেমার নিয়ে আসে, যে কিছু গল্পের বই আর নভেলস নিয়ে আসে। দাদা নিশাকে এসব জিনিসগুলো দিয়ে বলে, আজকের পর থেকে তুই বাড়িতে বোর হবি না। দাদা শীতল বৌদির জন্য একটা ক্যারাম কিনে আনে। বৌদিকে সেটা দিয়ে বলে, তুমি আর স্নেহা এবার থেকে ক্যারাম খেলবে। এতে বৌদি খুব খুশি হয়। আমি নিশার ঘরে গিয়ে দেখি সেও খুব উৎসাহিত। তার জন্য দাদা কিছু বাচ্চাদের সিনেমা নিয়ে এসেছে। নিশা বলে, স্নেহা, এবার থেকে আমি সারাদিন সিনেমা দেখব, তুমি মন দিয়ে পড়াশোনা করো। একদিন রাতে আমি পড়াশোনা করছিলাম, তখন দেখি বৌদি তার ঘর থেকে বেরিয়ে আসে। সে চটপট ছাদে চলে যায়। আমি ভাবি, এত রাতে বৌদি ছাদে কেন গেল? আমার পড়া থেকে মন উঠে যায়। প্রায় 1 ঘন্টা পর বৌদি ছাদ থেকে নেমে আসে। আমি ভাবি, এসব কি হচ্ছে? পরের দিন আমি যখন কলেজ থেকে ফিরি তখন বৌদি আবার আমাকে টাকা দিয়ে বলে 1 কিলো ডাল কিনে আনতে। আমি জামা কাপড় পাল্টাতে যখন ঘরে যাই তখন দেখি নিশা আবার ফার্স্ট ইয়ারের বই নিয়ে বসে আছে। আমাকে দেখে চমকে ওঠে আর সে তাড়াতাড়ি বইটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমি ঠিক করি আগে বৌদির ডালটা এনে দিই, তারপর নিশার সাথে কথা বলবো। আমি বৌদির জন্য ডাল কিনে আনি। বৌদি সেটা নিয়ে চুপচাপ ঘরে চলে যায় আর আমার সাথে কোনো কথা বলে না। বৌদি ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। আমি নিশার খোঁজ নেওয়ার জন্য ঘরে যাই। নিশা আমাকে বলে, স্নেহা, তুমি রোজ রোজ বৌদিকে ডাল এনে দিও না। আমি নিশাকে জিজ্ঞেস করি সে এমনটা কেন বলছে। তখন নিশা উঠে এসে আমার কানে কানে এমন একটা কথা বলে যেটা শুনে আমি হতবাক হয়ে যাই।
আমি নিশার কথা ফেলতেও পারছিলাম না, কারণ সে এখন সারাদিন বাড়িতে থাকে আর বৌদি সারাদিন কী করে সেটা ওর জানার কথা। আমি নিশাকে বলি সে যেন এই কথাটা এখন দাদাকে না বলে। আমি আগে পুরো ব্যাপারটা যাচাই করে দেখতে চাই। নিশা ছাদে চলে গেল, আমিও পড়তে বসলাম। কিছুক্ষণ পর আমি দেখি বৌদি খুঁড়োতে খুঁড়োতে তার ঘর থেকে বেরোচ্ছে। আমি বৌদিকে জিজ্ঞেস করি যে আমার আনা ডালটা কোথায়। বৌদি বলে আমি খেয়ে নিয়েছি, খুব ভালো ছিল। শুনে অবাক হয়ে যাই। বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আর বাড়ির কাজ করতে থাকে। কিছুক্ষণ পর বৌদি হঠাৎ জিজ্ঞাসা করে নিশা কোথায়। আমি বলি নিশা ছাদে গেছে। এটা শুনে বৌদিও ছাদে চলে যায়। আমি আমার বইটা খুলে বসে পড়ি। এরা দুজন আমাকে পাগল করে ছাড়বে। অনেকক্ষণ পর বৌদি যখন নেমে আসে না, তখন আমিও ছাদে যাই। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি বৌদির গলার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। বৌদি নিশাকে খুব বকছিল আর নিশা কাঁদছিল। আমি নিশার কান্নার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমি যখন ছাদে পৌঁছই তখন আমাকে দেখে বৌদি ভয় পেয়ে যায়। সে নিশাকে জড়িয়ে ধরে বলে, তুমি বৌদির সাথে ক্যারাম খেলবে না? নিশাও তখন চোখের জল মুছে ফেলে আর জোর করে হাসার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ দুজনার দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি নিশার হাত ধরে তাকে নিচে নিয়ে এলাম। নিচে এসে আমি নিশাকে জিজ্ঞেস করলাম, বৌদি তোকে বকছিল কেন? নিশা বলল, বৌদি আমাকে কেন বকবে? বৌদি তো আমাকে খুব ভালোবাসে। আমি চুপ করে যাই। আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি নিশাকে বলি, নিশা, আমার তোর সাহায্য লাগবে। আমি বৌদির ব্যাপারে সব জানতে চাই। তুই আমাকে সেই দিন যেই কথাটা বলেছিলিস সেটা তুই আন্দাজে বলেছিলিস, কিন্তু আমি নিশ্চিন্ত হতে চাই। কালকে আমি যখন বৌদির জন্য ডাল আনবো তখন তুই চুপি চুপি বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়বি আর লুকিয়ে লুকিয়ে দেখবি যে বৌদি সত্যি সেই ডালটা খায় কি না। আর বৌদি খুঁড়োতে খুঁড়োতে কেন বাইরে আসে সেটাও আমার জানার দরকার। নিশা একটু হেসে বলে, স্নেহা, আমি তোমার সাথে আছি। পরের দিন কলেজ থেকে ফেরার আগে আমি সব প্ল্যানিং করেই নিয়েছিলাম। আমি যখন বাড়ি আসি তখন দেখি বৌদি আমার অপেক্ষা করছে। বৌদি আমাকে 1 কিলো ডাল আনতে বলে। আমি ঘরে যাই জামা কাপড় পাল্টাতে, আর তখন আমি নিশাকে বুঝিয়ে দিই যে ওকে কী করতে হবে। আমি ওকে বলি, আমি যখন বৌদিকে আওয়াজ দেব তখন তুই তার ঘরে গিয়ে লুকিয়ে পড়বি। আমি বাইরে এসে বৌদিকে বলি, বৌদি, ডালের দাম এখন বেড়ে গেছে, আরও কিছু টাকা লাগবে। বৌদি হেসে বলে, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এর মধ্যে নিশা বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। আমি ডাল কিনে এনে বৌদিকে দিলাম। বৌদি সেটা নিয়ে ঘরে চলে গেল। আমি খুব অস্থির হয়ে বাইরে ঘোরাফেরা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর বৌদির ঘরের দরজাটা খোলে। বৌদি খুঁড়োতে খুঁড়োতে বাইরে আসে আর রান্নাঘরে চলে যায়। তারপর নিশা বেরিয়ে আসে। আমি দেখে অবাক হয়ে যাই যে নিশাও তখন খোঁড়াচ্ছিল। আমি নিশার হাত ধরে জিজ্ঞেস করি, তুই কি কিছু জানতে পারলি? নিশা বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম যে বৌদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোয়। আজ আমি সেটাই দেখলাম। তুমি তো আগের দিন আমার কথা বিশ্বাস করতে চাইছিলে না। বৌদি যে জানলাটা দিয়ে বের হয় সেই জানলাটা খুবই ছোট, আর সেখান থেকে বেরোতে গিয়ে পায়ে চোট লাগে, আর সেই কারণেই বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আজ আমিও সেই জানলা দিয়ে বেরিয়ে বৌদির পিছু নিতে চেয়েছিলাম, কিন্তু আমার পায়েও চোট লাগে, আর সেই কারণে আমি আর বৌদির পিছনে যেতে পারি না। আমি নিশাকে বলি, নিশা, তুই আমাকে কথা দে, তুই দাদাকে এই ব্যাপারে কিছু বলবি না। নিশা বলে, আমি কি পাগল নাকি যে দাদাকে বলবো? আমি কখনোই চাই না দাদার ঘর ভেঙে যাক। আমি নিশাকে একটা বই দিয়ে বলি, এই বইটা খুব ভালো, তুই এটা পড়িস। আমি নিশার মনটা অন্যদিকে ঘোরাতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম না যে দাদাকে কথাটা বলা উচিত না উচিত নয়। এসব ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেই জানি না। যখন আমার ঘুম ভাঙে তখন আমি দাদার চিৎকার শুনতে পাই। আমি দৌড়ে নিচে এসে দেখি দাদা, বৌদি আর নিশা কথা বলছে।
দাদা নিশার উপর খুব রেগে আছে। আমার মনে হলো নিশা হয়তো দাদাকে সবটা বলে দিয়েছে, তাই দাদা রেগে গেছে। আমাকে দেখে দাদা বলে, স্নেহা, আমি তো তোকে খুব বোঝদার মেয়ে ভাবতাম, তুইও ওকে সামলাতে পারলি না। দাদা নিশার কথা বলছিল। আমি অবাক হয়ে দাদাকে জিজ্ঞেস করি, কি হয়েছে? তখন আমি দাদার চোখে জল দেখতে পাই। দাদা বলে, তুই ওকে জিজ্ঞেস কর যে ছাদে ওটা কে ছিল, ও কার সাথে দেখা করতে ছাদে গিয়েছিল। শুনে আমি হতবাক হয়ে যাই। বৌদি এগিয়ে এসে বলে, শুনে ছাড়াই মেয়েটাকে দোষ দিতে পারো না, ও বাচ্চা মেয়ে, ও ঠিক শুধরে যাবে, তুমি চিন্তা করো না। দাদা রেগে বৌদিকে বলে, শীতল, আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম যে এই দুটো মেয়ে শুধু আমার বোন নয়, ওরা আমার মেয়ের মতন। তোমাকে ওদের মা হয়ে উঠতে বলা হয়েছিল। তুমি কি ওদের এই শিক্ষা দিয়েছো? আমি নিশার হাত ধরে তাকে ঘরে নিয়ে আসি। ঘরে এসে আমি ওকে জিজ্ঞেস করি, নিশা, এসব কি হচ্ছে? তুই আমাকে সব কথা খুলে বল। নিশা বলে, বৌদি চায় না যে আমরা দুজন দাদার বাড়িতে থাকি, তাই বৌদি ইচ্ছে করে এসব করছে আমাদেরকে দাদার চোখে ছোট করে দেওয়ার জন্য। নিশার কথা শুনে আমার খুব রাগ হয়। আমি বলি, তুই কোনো চিন্তা করিস না, যে আমাদের ক্ষতি করতে চায় সে নিজেই নিজের জালে ফেসে যাবে। পরের দিন আমি যখন দাদার সাথে কলেজে যাচ্ছিলাম, তখন আমি দেখি দাদা খুব চুপচাপ আছে। দাদার চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি দাদাকে বলি, দাদা, আজ তুমি অফিস থেকে হাফ ডে নিয়ে আমাকে কলেজে নিতে এসো। আমি আজ একটা সত্যি তোমার সামনে তুলে ধরতে চাই। দাদা কিছু না বলে চলে গেল, কিন্তু আমি খুব নিশ্চিন্ত হলাম যখন দাদা ঠিক সময়ে আমাকে কলেজ থেকে নিতে আসে। আমরা বাড়ি আসি। বাড়ির বাইরে আমি দাদাকে বলি, দাদা, তুমি বাইরেই দাঁড়াও, আমি যতক্ষণ না ইশারা করছি ততক্ষণ তুমি বাড়ির ভিতরে ঢুকো না। দাদা বলে, ঠিক আছে। আমি বাড়ির ভিতরে যাই। বৌদি আমাকে ডাল আনার অর্ডার দেয়। আমি যখন ডাল কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন দাদা আমার কাছে এসে জিজ্ঞেস করে, ভিতরে কি চলছে? আমি বলি, দাদা, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি ঠিক সময়ে মতন তোমাকে ডেকে নেব। আজ সবটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি ডাল কিনে এনে বাড়িতে ঢুকলাম। বৌদি আমার হাত থেকে ডালটা নিয়ে তার ঘরে চলে যায়। আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দাদাকে ডেকে আনলাম। আমি দাদাকে বললাম, দাদা, তুমি তোমার ঘরের দরজাটা খোলো। দাদার কাছে আর একটা এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে দাদা তার ঘরের দরজাটা খুলে যখন ভেতরে যায়, তখন দেখে বৌদি ভেতরে নেই, আর ঘরের একটা ছোট জানালা খোলা। আমি আর দাদা জানলার কাছে এসে দেখি বৌদি তাড়াতাড়ি হেঁটে কোথাও যাচ্ছে। দাদা ওই জানলাটা দিয়ে বেরিয়ে যায়। আমি আর নিশা ও অনেক কষ্টে সেই জানলাটা দিয়ে বাইরে বেরিয়ে আসি। আমরা তিনজনে বৌদির পিছু নেই। বৌদি পিছনে পিছনে যেতে যেতে আমরা একটা ফাঁকা জায়গায় এসে পড়ি। সেখানে একটা সাধু বাবার ঘর ছিল। লোকেরা তাবিজ বানাতে আসতো। জোরে জোরে হাঁটতে হাঁটতে হঠাৎ বৌদির পেছন ফিরে আমাদের তিনজনকে দেখে থমকে দাঁড়ায়। বৌদির চেহারার রং পাল্টে যায়। দাদা এগিয়ে গিয়ে বৌদির হাত ধরে তাকে বাড়ি নিয়ে আসে। দাদার রাগ দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। দাদা বাড়ি এসে বৌদিকে বলে, শীতল, আজ আমি নিজের চোখে সবটা দেখেছি, তাই আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই, তাই আমাকে সব সত্যি কথা বলো। বৌদি বলে, সুনীল, ভগবান জানে আমি তোমার এই দুই বোনকে নিজের মেয়ের মতো ভালোবাসি, কিন্তু ওদের জন্য তুমি আমাকে সন্দেহ করো, মাঝে মাঝে ওদের জন্য তুমি আমাকে দু চার কথা শুনিয়েও দাও। এসব দেখে আমার মনে হচ্ছিল যে তুমি হয়তো আমাকে ভালোবাসো না। আমার মনে হয়েছিল তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো আর আমাকে খুব শিগগিরই তালাক দিয়ে দেবে। আমি এই বিষয়ে আমার দিদির সাথে কথা বলি। দিদি আমাকে এক সাধু বাবার কথা বলে। সেই সাধু বাবা খুব শক্তিশালী, তার মন্ত্র প্রয়োগ করলে নাকি স্বামী মুঠোর মধ্যে চলে আসে। তাই আমি তোমাদের লুকিয়ে রোজ এই সাধু বাবার কাছে যেতাম। বাবা আমাকে বলেছিল যে 30 দিন 1 কিলো মুসুরির ডালের উপর তার মন্ত্র প্রয়োগ করতে হবে, তারপর সেই ডালটা নদীর কিনারায় ফেলে দিতে হবে, তাহলেই ফল পেয়ে যাবে। আমি 25 দিন এই কাজটা করে ফেলেছি। তুমি আর স্নেহা বেরিয়ে যাওয়ার পর
আমি ওই মন্ত্র পড়তাম, তাই আমি নিশার উপর মন দিতে পারিনি। নিশা আমাদের পাড়ার একটা বকাটে ছেলে রবির প্রেমে পড়ে গেছে। ওদের লুকিয়ে দেখা করা আর চিঠি পাঠানো শুরু হয়েছে। আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই আমি রাতের বেলা ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে আমি নিশার হাতে রবির চিঠি দেখি। সেই চিঠিতে রবি নিশার খুব প্রশংসা করেছিল। আমি নিশাকে সাবধান করেছিলাম যে আমি তোমার দাদাকে বলে দেব, তাই সময় থাকতে শুধরে যাও। কিন্তু নিশা আমাকে নিজের শত্রু ভেবে বসে। আমি ভেবেছিলাম যে 30 দিন পর যখন আমার ব্রতটা শেষ হবে তখন আমি নিশার উপর ভালো করে নজর রাখব। কিন্তু সেটা শেষ হওয়ার আগেই তুমি সব জেনে গেলে। আমি নিশার ঠিক মতো খেয়াল রাখতে পারিনি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি নিশার দিকে তাকাই। সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দাদা গিয়ে নিশার মাথায় হাত রেখে বলে, রবি যদি ভালো ছেলে হতো আমি তাহলে নিজে ওর সাথে তোর বিয়ে দিতাম, কিন্তু রবি খুব খারাপ ছেলে, পাড়ার সব মেয়েদের উপর তার নজর। নিশা কাঁদতে কাঁদতে বলে, আমি বাড়িতে খুব একা বোধ করতাম, তাই আমি ভুল রাস্তায় হেঁটে ফেলেছি। না হলে আমার রবির প্রতি তেমন কোনো টান নেই। এটা শুনে দাদা নিশ্চিন্ত হয় আর আমাদের দুজনকে ঘরে পাঠিয়ে দেয়। এরপর দাদা আর বৌদি খুব খেয়াল রাখে, আমাদের সামনে কখনো বৌদিকে বকে না। আর আমিও দাদাকে বলি যে দাদা তুমি বৌদিকে কিছু বলবে না, বৌদি আমাদের মায়ের মতন।